সুন্দরবন মধুবন এপ্রিল মে মাস মধু মাস আর এই বছর সুন্দরবন থেকে 20 টন মধু সংগ্রহের টার্গেট বেঁধেছে বন দফতর। এই মধু আনতে গিয়েছেন সজনেখালি বসিরহাট রেঞ্জের মৌলেরা। বাঘের হামলা, মৌমাছির কামড় থেকে বাঁচতে তাদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ। সুন্দরবন মধুর বন। জঙ্গলে মধু আনতে গিয়েছিল মৌলেরা। মৌলে মানে যারা মধু সংগ্রহ করে। প্রত্যেক বছরের মতো এই বছরও মধু সংগ্রহ করার ব্যবস্থা করেছে বন দফতর। এই বছর গিয়েছেন সজনেখালি রেঞ্জ থেকে 314 জন, বসিরহাট রেঞ্জ থেকে 130 জন। আমরা এই কাজ ছাড়া তো অন্য কোনো কাজ করি না, বা ছোটবেলা থেকে শিখে এসেছি। এই এক মাস তো মধু সংগ্রহ হয়, বাকি সময় কিভাবে কাটে? বাকি সময় এই যে 9 মাস পাস খোলা ছিল, মাছ কাঁকড়া ধরে। সুন্দরবনে মধু আনতে গেলে অনেক ভয় ঘাড়ে চেপে বসে। বাঘের ভয়, মৌমাছির কামড়ের ভয় এবং ডাকাতের ভয়। এসব থেকে বাঁচতে মৌলেদের প্রশিক্ষণ দিয়েছে বন দফতর, দিয়েছে বিশেষ পোশাক। এবছর নদীপথে নজরদারি আরো বাড়ানো হয়েছে। আমাদের দফতর তরফ থেকে ইন্স্যুরেন্স করা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স। প্রত্যেকটা টিমকে ট্রেনিং এর সময়ও দেওয়া হয়েছে কিভাবে ওনারা মানে সিকিউরলি মধুটা সংরক্ষণ করতে পারেন একসাথে থেকে, আর কিভাবে ওনারা সংরক্ষণ করবেন ওগুলোও করা আছে। আর ওদের মধু যে কালেক্ট করা হয়েছে ওগুলো চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়, তার জন্য আমরা ব্যবস্থা অনেকটা নিয়েছি। স্পেশাল প্যাট্রোলিং সাথে ওদের মধুগুলোকে আমরাও কালেক্ট করার ব্যবস্থা করে রেখেছি। এবার 20 টন মধু সংগ্রহের টার্গেট বন দফতরের। রবিবার সুন্দরবনের জঙ্গলে ঢুকেছেন মৌলেরা। মৌচাক থেকে তারা মধু সংগ্রহ করে আনেন। সেই মধু কেনে বন দফতর। 2023 সালে কেন্দ্রের জিআই ট্যাগ পায় সুন্দরবনের মধু। তারপর থেকেই মধুর চাহিদা বেড়েছে, ব্যবসা বেড়েছে। বন দফতরের আশা এই মধু মাসে আরো লক্ষ্মী লাভ হবে। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ইলেকশন কমিশনের স্মারকলিপি দেওয়ার দিন গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা সেখানে গিয়েছিলেন। আর সেই স্মারকলিপিতে এক মহিলা সাংসদের নাম ছিল না কেন, এই প্রশ্ন নিয়ে ওই মহিলা সাংসদ চিৎকার শুরু করেন বলে কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি শাউটেড যে ডেলিভারিলি আমাকে সিগনেচার করে না। আমি ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করুন। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই, এমপি অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাদের সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছে, সুবিধা জানিয়েছে, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যদি বলবেন ছেড়ে দিলে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দেয়ার ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কেও তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি। সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কোন সৌগতরার মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগতরার ওই রকম ধরনের লোক। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক ধরনের নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগতের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখন এই প্রিয়দাকে গালাগাল দেওয়া ওদের গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণকে ব্যর্থ আইনজীবী বলেও তোপ সৌগত রায়।
আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93 এর 21 জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। দু 2021 বিধানসভা নির্বাচন আপনাদের মনে আছে? সেই সময় একটা স্লোগান উঠেছিল, কি খেলা হবে, আর সেই খেলা হলোও বটে। খেলা হবে লোকের মুখে মুখে ঘুরেছিল, কিন্তু এবার একটু বদল করলেন কে না অনুব্রত মণ্ডল। তিনি বলছেন খেলা শুরু, অনুব্রতর মুখে খেলা শুরু। যে কেষ্ট মণ্ডল তার দাওয়াইয়ের জন্য বিখ্যাত, সেই অনুব্রতর মুখে এবার খেলা শুরুর কথা। একটি দেখাই যাচ্ছে সেখানে, মানে বীরভূমে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ, সেখানে ব্যাট হাতে খেলা শুরু, মন্তব্য অনুব্রত মণ্ডল। এই খেলা যেন দীর্ঘজীবী হয়, ভালো হয়। আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরো বৃদ্ধি পাক। মমতা ব্যানার্জি খেলা শুরু হলো, খেলা শুরু হবে, দেখুন খেলা হবে। মেরা জবান মেরা শাসন। আসুন এবার নদিয়ায় নজর রাখি। নদিয়ার করিমপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিহতের ভাই, আর তার বিরুদ্ধে অন্য একটি মামলায় খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। আর এই নিয়ে হাইকোর্টে মামলা করেন যুবক। সেই মামলা এবার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগকারীর বিরুদ্ধে খুনের মামলা শুরু করে পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাত্রে পুলিশ এসেছিল, দিয়ে আমার স্বামীকে রাত 12:30টার সময় লিখেছে। রাতে আমার স্বামীকে খুঁজে পাইনি, আমি এখানে বসে বসে কাঁদছি। দিয়ে ওখানে কে গেটের ওই পাশ থেকে বললো যে মামি, তাই দেখো তোমার মামা পড়ে আছে বাঁশবাগানে, স্বামীর সঠিক বিচার চাই, আমি তাই খুশি। সিবিআই তদন্ত আজ দিয়েছে, তাতে আমি খুশি। করিমপুরের মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা শওকত মণ্ডল। 2023-এর 26শে অগস্ট তার অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে শওকতকে তুলে নিয়ে যায় মুরুটিয়া থানার পুলিশ, থানায় পিটিয়ে খুন করা হয়। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের দ্বারস্থ হন নিহত শওকতের ভাই মোহন মণ্ডল। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। এই ঘটনায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই মোহন মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ। শওকতের মৃত্যুর 1 মাসের মধ্যে একটি খুনের ঘটনা ঘটে। মুরুটিয়া থানা এলাকা থেকে কিছুটা দূরে একজনকে খুন করা হয়। অভিযোগ, এই খুনের মামলায় শওকতের ভাই মোহনকে ফাঁসানোর চেষ্টা করে পুলিশ। তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মোহন। সেই মামলাতেই এবার মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বডিটা পাওয়ার পরে আমরা হাইকোর্টে মামলা করলাম পুলিশের বিরুদ্ধে। আমার বাবাকে পুলিশে নিয়ে গেছে, তাই পুলিশের জন্য মামলা করলাম। আমার চাচা এসে মোহন মণ্ডল ওই কেসে আমাদের সাথে সাহায্য করেছিল, তার জন্যে ধারায় তার কিছুদিন পর একটা মার্ডার হয় 18 তারিখে। আর ওই মার্ডারে আমার চাচাকে ফাঁসিয়ে দেয় মিথ্যা মামলা দিয়ে। কোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে, এতে আমরা খুব খুশি। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এক্ষেত্রে সাধারণ মানুষ এবং অভিযোগকারীদের মনে ভরসা দিতে সিবিআই তদন্তের নির্দেশ।
এই মামলার সঙ্গে সম্পর্কিত একটি ঘটনার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগের ইঙ্গিত ছিল। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাই এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ। পুলিশ ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরে কোথাও হত্যা করে, যার বডি পরের দিন পাওয়া যায়। তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে ওরা এফআইআর রেজিস্টার করে। পাশের গ্রামে একটা মার্ডার হয় এবং সেই মার্ডারের সব আসামি আমাদের পুরো পরিবারকে করে দেয়। কেস নাম্বার হয় 274। আমাদের এফআইআরটা কমপ্লেনটা আগে হওয়ার সত্ত্বেও আমাদেরটা পরে 275। 274 নম্বর কেস নম্বর যখন আমরা অ্যান্টিসিপেটরি বেল করতে আসি অনারেবল হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ এটাকে সিবিআই তদন্তে দেয়। আজকে আমরা 275-এর এই তদন্তের জন্য সিবিআইয়ের জন্য আমরা এসেছিলাম, সেই অর্ডারটি আমাদের দিয়েছে এবং আমরা বিচারের আশায় আছি। অর্ণব হাজরা এবং সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার একটু জ্বালানির জ্বালার খবরে আসে। সিলিন্ডার পিছু দাম বেড়েছে 50 টাকা। এক ধাক্কায় এতটা দাম বাড়ায় আরো বিপাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। অনেকে আগে সিলিন্ডার কেনা বন্ধ করেছেন, আর এবার আরো অনেকে সেই পথে হাঁটার কথাই ভাবছেন। রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো 50 টাকা। 829 থেকে এক ধাক্কায় দাম বেড়ে হলো 879 টাকা। এতে সাধারণের পকেটে চাপ বেড়েছে। তার থেকেও বেশি চাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। দামের জন্য তাদের অনেকে আগেই রান্নার গ্যাস ব্যবহার বন্ধ করেছেন। ফের 50 টাকা দাম বাড়ায় এই সংখ্যাটা আরো বাড়ার সম্ভাবনা। গ্যাসে রান্না, আমরা গরিব মানুষ কি করে গ্যাসে রান্না করবো? অত দাম হলে 50 টাকা বেড়ে গেল, আমরা কি পারবো? মাঠে ঘাটে কাজ করি। প্রথম তো বললো যে বিনা পয়সায় দেবো, বিনা পয়সা দেওয়ার জন্য আমরা গ্যাসটা সবাই নিয়েছিলাম, কিন্তু এভাবে দাম বাড়লে কি করে তুলবো গ্যাস? গরিব পরিবারে রান্নার গ্যাস দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পে প্রথমে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয়, সেই সঙ্গে ফ্রিতে একটি সিলিন্ডার। তারপর থেকে বাকিদের মতো একই দামে সিলিন্ডার কিনতে হয়। তবে উজ্জ্বলার গ্রাহকরা ভর্তুকিতে বেশি টাকা পান। উজ্জ্বলা গ্রাহকদেরকে বাড়তি সাবসিডি দেওয়া হয় একটা 300 টাকা, যেটা নর্মাল গ্রাহকরা পায় না। নর্মাল গ্রাহকরা একটা মিনিমাম সাবসিডি পায়, ওটাকে ভর্তুকি হিসাবে না ধরাই ভালো। এটা নো ডাউট যে কাস্টমারের পকেটে কিছুটা হলেও টান পড়বে। উজ্জ্বলার গ্রাহকদের অনেকেরই বক্তব্য, ভর্তুকির টাকা তো পরে মেলে, আগে তো মোটা টাকা দিয়ে সিলিন্ডার নিতে হয়। এই কারণে অনেকেই রিফিল করেন না। এরই মাঝে আবারও গ্যাসের দাম বাড়লো, এবার কি হবে? অনেকে বলছেন এত দাম দিয়ে রান্নার গ্যাস সম্ভব নয়, কাঠের জ্বালানিতেই ফিরে যেতে হবে। এভাবে বাড়লে আমরা কি করে গরিব লোক তুলতে পারবো বলো? আমরা তো মাঠে ঘাটা লোক। দাম যদি বেশি হয়, হ্যাঁ বন্ধ করবো, বাধ্য হয়ে তুলবো না, এই পালা চলা দিয়ে রান্না করবো। আমরা হয়তো এরপরে আমরা গ্যাসও তুলতেও পারবো না, হয়তো কষ্ট করে আমাদেরকে কাঠ কুড়ো করে পালা চলায় রান্না করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রাহকের সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ। এ রাজ্যে 1,23,76,395 মহিলার নামে উজ্জ্বলা কানেকশন রয়েছে। দাম যেটা বেড়েছে ডেফিনেটলি কাস্টমারের উপরে কিছুটা তো এফেক্ট করবে, তবে পশ্চিমবঙ্গের যা গ্রাহক সংখ্যা তার অ্যারাউন্ড 40% হচ্ছে উজ্জ্বলা কাস্টমার, অন্যান্য স্টেটের তুলনায় যেটা পার্সেন্টেজ অনেক বেশি। খাতায় কলমে গ্রাহকের সংখ্যা কোটির বেশি, কিন্তু রান্নার গ্যাস কিনছেন কজন? গ্যাসের দাম বাড়ায় এই সংখ্যাটি কি আরো কমতে চলেছে? প্রশ্ন অনেকেরই। সান্নিক ঘোষ এবং রানা কর্মকার, নিউজ 18 বাংলা। শাসনে শাসানি, আবাসের ঘর করতে হলে নাকি নেতাকে দিতে হবে টাকা, সেই টাকা দেননি বলে জমি দখল। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। থানায় নালিশ পরিবারের উপপ্রধান, অভিযোগ মানতে নারাজ। আমরা এই জমিটা কিনেছি, আমাদের এখন দখলে আছে, তো ঘর করতে যাচ্ছে, আমাদেরকে বাধা দিচ্ছে।
উত্তর 24 পরগনার শাসন, এখানেই শাসক নেতার দাদাগিরি। অভিযোগ, আবাসের বাড়ি করতে হলে নাকি তাকে টাকা দিতে হবে। এখানেই শেষ নয়, অভিযোগ জমিও দখল করে রেখেছেন পঞ্চায়েতের উপপ্রধান। মোটা অঙ্কের টাকা দাবি করছে, আমি তো তোমার জমি ছাড়বো না। হ্যাঁ, আমার জমি ও জোর করে করছে। উপপ্রধান, আমি থানায় অভিযোগ করেছি, এখনো কোনো পুলিশ স্টাফ নেইনি। গ্রামের মানুষের অধিকার রক্ষা করতে গেলে সেখানে আমাদের এগিয়ে আসতে হবে। তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলে একটা অভিযোগ। না, ভিত্তিহীন অভিযোগ, এই ধরনের কোনো অভিযোগের কোনো প্রমাণ নেই। শাসনের খামার নাওবাদ গ্রামের বাসিন্দা শহীদুল গোলদার, তার দাবি 2010-এ তিনি 11 শতক জমি কেনেন। এই জমি পঞ্চায়েতের উপপ্রধান দখল করে নিয়েছেন বলে অভিযোগ। 7-8 বছর ও জোর করে দখল করে আসে। ও এসে বলে আমার ঠ্যাং ভেঙে দেবে বলছে। জমিতে আসলে আমি আতঙ্কে আছি। একটা আমরা ঘর করতে যাচ্ছি, আমাদেরকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? ওই জিয়াউল হুমকি দিয়েছে আমাদের। ওই জিয়াউল বলছে ঠ্যাং ভেঙে দেবো জমিতে গেলে। উপপ্রধান আমাদের বলছে ঠ্যাং ভেঙে দেবে, এ করবে। ওই আতঙ্কে আমরা আছি। জাল দলিল করে সেই জমিটা নিজের নামে আত্মসাৎ করছে। ভিত্তিহীন কথাবার্তা, হুমকি দেওয়ার কোনো গল্প নেই। শুধু আপনার শাসনের শহীদুল ইসলাম বলে তো নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি দেখেন, এখানে জমি কিনতে গেলে, জমি কিনে যদি বাড়ি করতে চান, কলকারখানা করতে চান, আপনি যাই করতে চান না কেন, কাটমানি দিতে হবে। শাসনে শাসক বদলিয়েছে, কিন্তু শাসানি বদলায়নি। মুজিব মাস্টারের আমলে যা ছিল, ঠিক এখনই এই শাসক দলের আমলে তাই সেম জিনিসই ঘটছে। মুজিব মাস্টারের রাজত্ব চলছে না, ওটা শেষ হয়ে গেছে। যে 2011-এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শাসনের মাটিতে শান্তি ফিরেছে। অ্যাকচুয়ালি এই জমিগুলো জমিদারদের জমি, সেখান থেকে এটা ওনারা নিয়েছেন কিভাবে আমি পুরোটা জানি না। আইন মোতাবেক যদি পেয়ে থাকেন অবশ্যই সেটা পাবেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি কোনো হুমকি দেননি এবং আমি আশ্বস্ত করছি কেউ হুমকি দেবেন না। শাসনে নেতার শাসানি, প্রতিকার চেয়ে শাসন থানার দ্বারস্থ গোলদার পরিবার। উত্তর 24 পরগনার শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।